আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য। আজকের এই প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্য হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলাকে নিয়ে, বিশেষত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে নিয়েই বিভিন্ন ধরনের বিতর্কিত প্রশ্ন এবং বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগের মাধ্যমে এই প্ল্যাটফর্মকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এবং এই প্ল্যাটফর্মের যারা ধারক বাহক তাদেরকে বিতর্কিত করার মাধ্যমে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তাদের মানহানি করার চেষ্টা করা হচ্ছে। তো সে বিষয়ে আজকের আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার আমাদের এই প্রেস ব্রিফিং। আমি ইয়াসির আরাফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার মুখপাত্রের দায়িত্ব পালন করছি। তো আমি যেটি দিয়ে শুরু করতে চাই যে বিগত সময়ে গত 15ই মে একটি ঘটনা ঘটে, তারই প্রেক্ষিতে আমাদের সূত্রপাত তৈরি হয়। আমাদের দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার যে অফিসিয়াল মেসেঞ্জার গ্রুপ, সেই মেসেঞ্জার গ্রুপের বিভিন্ন কর্মপরিকল্পনা, বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন কথাবার্তা বাহিরে প্রকাশ করা হচ্ছিল, কোনো একজন গুপ্তচর বৃত্তি করছিল। তো আমাদের বিভিন্ন পরিকল্পনা আমরা সাধারণত একটি সংগঠন হিসেবে করেই থাকি যে আমরা কিভাবে আগামীতে কার্যক্রম করব, আমাদের কর্মপরিকল্পনাগুলো কীরকম হবে। এছাড়াও বিশেষত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কার্যক্রমগুলোকে কিভাবে বাংলাদেশ থেকে প্রতিহত করা যায় এবং জুলাই অভ্যুত্থানকে ধরে রাখা যায়, এই ধরনের বিভিন্ন আলোচনা আমাদের হতো। তো সেগুলোকে আমাদের মধ্যেই বিভিন্ন ছেলেদেরকে প্রচার করা হতো স্ক্রিনশট নিয়ে এবং তাদেরকে ভুল বার্তা দেওয়া হতো সেই মেসেজের, এবং বিভিন্ন সংগঠনের কাছেও পৌঁছানো হতো, যার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে রুখে দেওয়ার একটা পায়তারা চলছিল। তো এই গুপ্তচর বৃত্তিটি কে করছিল এটি আমরা দীর্ঘদিন ধরে ধরার চেষ্টা করি। সে জায়গা থেকে আমরা গত 15ই মে যে গুপ্তচর বৃত্তিটি করছিল সেটা ধরা পড়ে যায়। তার নাম হচ্ছে মাহমুদুর রহমান লিওন। সে যে গ্রুপের স্ক্রিনশট নিয়েছে, তার সেখানে স্ক্রিনশটের ছবিতে তার নাম সেখানে উঠে আসে যে রিপ্লাই টু ইউ। তো এটা সে আসলে ভুলক্রমে করে ফেলেছে। তো সেটা পরবর্তীতে আমরা দেখতে পাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক সদস্য সীমান্ত হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার বহিষ্কার করা তানজিম আলম তাসিনের আইডিতে। তো তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে লিওন কাদেরকে আসলে তথ্য পাচার করছিল এবং এছাড়াও বিভিন্ন জায়গায় দিচ্ছিল। তারই প্রেক্ষিতে যেহেতু সংগঠনের কার্যক্রমকে সে বাধাগ্রস্ত করছিল, তারই প্রেক্ষিতে আমরা তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেই। সকলের সিদ্ধান্তক্রমে, গ্রুপের সকলের সিদ্ধান্তক্রমে তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার আমরা সিদ্ধান্ত নেই। এটি সে বুঝতে পেরে মাহমুদুর রহমান লিওন তাকে যে অব্যাহতি দেওয়া হচ্ছে এই বিষয়টিকে সে মানুষকে এই বিষয়টি থেকে ঘুরিয়ে অন্যদিকে সকলের দর্শন নিয়ে যাওয়ার জন্য, সকলের আলোচনা নিয়ে যাওয়ার জন্য সে একটি প্রেস ব্রিফিং করে যে আহ্বায়ক, বৈষম্য ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার আহ্বায়ক এবং সদস্য সচিবের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ দেয়, যেন মানুষ তাকে কী কারণে অব্যাহতি দেওয়া হলো সেটির দিকে নজর না রেখে এই যে তাদের যার নামে যে মিথ্যা অভিযোগ এগুলো নিয়ে যেন আলোচনা করে, এবং সে তৎক্ষণাৎ একটি পদত্যাগপত্র দাখিল করে। তো এই হচ্ছে শুরুর অবস্থা, যে কীভাবে ঘটনা কার্যক্রম শুরু হলো, এবং এরপরে তারা বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ সংগঠনের বিভিন্ন ছেলেদের মাধ্যমে, যারা আসলে নেহাতেই মোটামুটি ভালো ছেলে, তাদের কাছে তারা ছড়ানোর চেষ্টা করে। তো এ পর্যায়ে তারা যে অভিযোগগুলো নিয়ে আসছে সেই অভিযোগগুলো নিয়ে কথা বলবেন আমাদের বিশেষত যাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো নেওয়া হয়েছে সেগুলো বিষয়ে আলোচনা করবেন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার সম্মানিত সদস্য সচিব ডক্টর জামিল ভাই, আশফাক আহমেদ জামিল ভাই। যে আজকে আমরা যে বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি, সেই বিষয়ে আপনারা সবাই সারা দিয়ে আজকে এখানে এসেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো এখানে যদি স্পেসিফিকভাবে বলি, দুইটা অভিযোগ দিয়েছিল, একটা ঘাগট মেলা কেন্দ্রিক এবং আরেকটা হচ্ছে সিটি কর্পোরেশনে যে ওখানে পুনর্নিয়োগ হয় সেটা কেন্দ্রিক। তো প্রথমেই বলতে চাই, ঘাগট মেলা কেন্দ্রিক ওখানে কোনো ধরনের কোনো লেনদেন, 1 পয়সার কোনো লেনদেন হয় নাই, এবং এটার কোনো প্রমাণ কোনোভাবেই তারা করতে পারবে না, কারণ এখানে তো 1 পয়সার কোনো লেনদেনই হয়নি। তো যে বিষয়টা লেনদেন হয় নাই সেটা আশা রাখি যে কোনোভাবেই তারা প্রমাণও করতে পারবে না। এবং যখন ঘাগটে মেলা হয়, মেলা যখন শুরু হয়, মেলা শুরু হওয়ার পরে আমরা ডিসি স্যারের কাছে যাই এবং ডিসি স্যারের কাছে গিয়ে আমরা প্রথমেই জানাই যে স্যার, মেলায় 2টা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে মেলায় লটারি চলছে এবং মেলায় হাউজি। এর ফলে হচ্ছে কি, একটা মানুষ যখন দিন শেষে 500 টাকা আয় রোজগার করে বাড়িতে যাবে, সে বাড়িতে যাওয়ার পথে কোনো কিছু পাওয়ার লোভে, পাওয়ার আশায় সে 500 টাকা লটারি কিনে বাড়িতে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি, পরের দিনে তার বাড়িতে চাল কেনার টাকা নেই, পারিবারিক যে কলহ,
সামাজিক যে অবক্ষয়গুলো ওখান থেকে কিন্তু শুরু হচ্ছে। মুরগি চুরি, ছাগল চুরি, এই টাইপের যে সামাজিক অবক্ষয়গুলো, চুরি, তারপরে আরও বিভিন্ন যে অপরাধগুলো, এই সামাজিক অবক্ষয়গুলো আমাদের রংপুরে বেড়ে যাচ্ছে। আপনি স্যার তাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে এই মেলার যে হাউজি এবং লটারি এই দুইটা বন্ধের ব্যাপারে আপনি পদক্ষেপ নেন। ডিসি স্যার তখন আমাদের সামনে রেখেই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তারা ডিসি স্যারকে জানায় যে তারা বৈধভাবেই সেটা করতেছে এবং তারা সেটা ওইভাবেই চালাবে। অর্থাৎ ওখানে আমরা কোনো কিছু করতে পারি নাই ওই জায়গায়। এরপরে আমরা ডিজিএফের সাথে তাদের অফিসে আমরা গিয়ে বসেছি। আপনারা এগুলো তথ্য ডিসি অফিসে গিয়েও নিতে পারেন এবং ডিজিএফআই অফিসে গিয়েও নিতে পারেন। আমরা সেখানে গিয়েও ঠিক সেম এই কথাগুলোই বলেছি, একদম এই কথাগুলোই বলেছি যে সামাজিক অবক্ষয় রংপুরে অনেক বেশি বেড়ে যাচ্ছে, আপনারা এখান থেকে আমাদের রংপুরবাসীকে উদ্ধার করেন। তো সেই জায়গায় তারা, আমরা যেখানে বন্ধ করার জন্য গেলাম, তো সেই জায়গায় তারা উল্টা আমাদের নামেই মিথ্যা অভিযোগ দিল যে আমরা সেই জায়গায় চাঁদাবাজির একটা মিথ্যা অভিযোগ দিল। আমরা রংপুরবাসীর হয়ে কাজ করার জন্য গেছি, আমরা যেহেতু রংপুরের ভয়েস, আমরা যেহেতু রংপুরের কথা বলার জন্য গেছি, আমরা সেই জায়গায় গিয়ে আমরা সেই কাজটা করতে পারিনি। এইটা কেন পারিনি, এইটা আপনারা ব্যাখ্যাটা সেনাবাহিনীর কাছ থেকে নিতে পারবেন। কারণ এই মেলাটা তো আমাদের কারো ইয়াতে হয় নাই, এটা মেলা টোটাল জায়গাটা হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। যেহেতু সেনাবাহিনীর জায়গায় হয়েছে, তো তাদের কাছ থেকে আপনারা এটার ব্যাখ্যাটা নিতে পারবেন। শুধু আমরা এতটুকু জানাইতে চাই যে বাংলাদেশের একটা গর্বিত পেশাদার বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ছাত্রদের যে ভালো সম্পর্ক, এই সম্পর্কটাও হয়তো অনেকের সহ্য হচ্ছে না, এবং যার কারণে আমার কাছে মনে হয় তাদেরকেও আমাদের মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা কিংবা কৌশল এখানে হচ্ছে। তো এখানে একদমই ক্লিয়ার করছি আমি যে এখানে 1 পয়সারও কোনো লেনদেন হয় না, এটা আমার জায়গা থেকে একদম ক্লিয়ার করলাম আমি। এরপর সিটি কর্পোরেশনের যে চাকরির কথাটা বারবার বলেছে, আমি প্রথমেই বলি তারা অসত্য তথ্য দিয়েছে আপনাদেরকে। তারা বারবারই বলেছে যে ওখানে 30 জনের নিয়োগ হয়েছে। আমি প্রথমেই বলি ওখানে কোনো নিয়োগ হয় নাই, ওখানে তাদেরকে পুনর্বহাল করা হয়েছে। তাদের তো চাকরিই যায় নাই, তাহলে তাদেরকে নিয়োগ দিবে কিভাবে? বিগত 6 বছর আগে যখন তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়, ফেসিস্টের দোসররা তাদেরকে ওই জায়গায় ঢুকতে দেয় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা একটা প্ল্যাটফর্ম। কিসের প্ল্যাটফর্ম? এটা বৈষম্য নিরসন করার একটা প্ল্যাটফর্ম, যেটা ফেসিস্ট হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে সরানোর একটা প্ল্যাটফর্ম। তো আমরা যেহেতু বৈষম্য নিরসন করার একটা প্ল্যাটফর্ম, স্বাভাবিকভাবেই যারাই বৈষম্যের শিকার, আপনারাই বুঝতেছেন সবাই, তারা অনেকেই আমাদের কাছে এসেছিল। এসে তারা কি এখনো আসে, তারা কি সমস্যা বা তারা কি বৈষম্যের শিকার অনেকে আমাদের কাছে শেয়ার করে। তো সেই জায়গা থেকে তারা যখন আমাদের কাছে এসে এই সমস্ত জিনিসগুলো জানায়, আমরা বলি ঠিক আছে আপনারা তাহলে ওখানে আবেদন দেন, আপনাদের সংশ্লিষ্ট জায়গায় আবেদন দেন। তো পরবর্তীতে তারা সেই জায়গায় আবেদন করে, এবং আবেদন করার পরে আমরা প্রথমেই একটা জিনিস তাদের কাছ থেকে একদম ক্লিয়ার হই যে আপনারা যারা আবেদন করবেন এদের ভিতরে যেন একজন আওয়ামী লীগ না থাকে। তো তখন তারা যে 2 জন বা 3 জন আওয়ামী লীগের সাথে সামহাও যাদের কোনো সম্পৃক্ততা আছে ওদেরকে বাদ দিয়েই বাকি তারা 31 জন ওখানে আবেদন করে। তো 31 জন আবেদন করার পরে দীর্ঘ প্রায় 7-8 মাস ধরে তারা ওই জায়গায় থাকে। তাদের বিভাগীয় কমিশনার স্যারকে তারা বিভিন্ন ধরনের ডকুমেন্টস দেয়, তাদের তথ্য এবং উপাত্ত দেয়, যার ভিত্তিতে একটা পর্যায়ে এসে তারা যে আসলেই বৈষম্যের শিকার এটা পরিগণিত হয়। যেহেতু বিভাগীয় কমিশনার স্যার অনেক কয়েকটা তদন্ত কমিটিও করেছিলেন সেই জায়গায়, সেই সমস্ত তদন্ত কমিটির রিপোর্ট এবং সমস্ত রিপোর্ট মিলে তারা সেই সিদ্ধান্তে উপনীত হয় যে আসলেই তারা বৈষম্যের শিকার ছিল, এবং যার কারণে তাদেরকে ওই জায়গাটায় পুনর্বহাল করা হয়। এখন এখানে একটা জিনিস বোঝার বিষয় যে চাকরি যদি ওখানে হয় বা চাকরি যদি ওইখানে হয় তাহলে সেটা নিয়োগ কিনা? এটা তো নিয়োগ না ভাই, এটা তাদেরকে পুনর্বহাল করা হয়েছে ওই জায়গায়। নিয়োগ এক জিনিস, পুনর্বহাল আরেক জিনিস। তাদেরকে বিগত 6 বছর ধরে ওখানে ঢুকতে দেয় নাই। তারা এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এসে তারা তাদের অধিকার বা তারা তাদের জাস্টিস, যে তাদের প্রাপ্য অধিকার সেটা ফেরত চাইছে এবং তাদের প্রতি জাস্টিস করা হয়েছে, এবং এর জন্য আমাদের জায়গা থেকে তাদেরকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা সেটা করছি। এবং এখান থেকে টাকা পয়সার যে বিষয়টা, এখান থেকে 1 টাকারও কোনো লেনদেন হয় নাই, 1 টাকারও কোনো লেনদেন হয় নাই। আবার বলছে এখান থেকে 1 টাকার কোনো ধরনের কোনো লেনদেন হয় নাই। আর ওখানে যেটা আমি বললাম যে এই জায়গায় তাদেরকে পুনর্বহাল করা হয়েছে, এতটুকুই সিটি কর্পোরেশন নিয়ে আমি শুধু বলতে চাই। এবং এখানে 25 জনকে পুনর্বহাল করা হয়েছে,
এখানে 31 জনকে না। এবং আমরা যদি তারা যেটা বলেছে আমরা নিয়োগ দেওয়ার কে, আসলেই তো আমরা নিয়োগ দেওয়ার কে ভাই? আমরা কেন নিয়োগ দেবো তাদেরকে? আমরা কে? আমরা শুধু চাইছি বাংলাদেশে জাস্টিস প্রতিষ্ঠা হোক, বাংলাদেশে যে বৈষম্য সেই বৈষম্যগুলো দূর হোক। 6টা বছর ধরে চাকরির বাইরে যাদেরকে আপনি রাখলেন, এই প্রসঙ্গ যদি আসতে হয় তখন তো আবার অনেক দূর থেকে আসতে হয়। 177 জনকে সাবেক যে মেয়র উনি এসে 177 জনকে ওখান থেকে বের করে দেয়, এবং বের করে দেওয়ার পরে পরবর্তীতে ধাপে ধাপে তাদের যাদেরকে পছন্দ ওদেরকে নিল, এবং বাকি এদের প্রায় 35-36 জনকে নিল না। এদেরকে এইরকমভাবে বৈষম্যের বাহিরে এদের মানে বৈষম্যের ভিতরে রেখে এদেরকে বাহিরে রাখা হয়। তো আমরা চাইছি সেই বৈষম্যটা দূর করা হোক, এবং এর জন্য যতটুকু সহযোগিতা করা যায় শুধু আমরা এতটুকুই করছি যে ওরা যদি আসলেই ন্যায্য দাবি হয়ে থাকে ওদের, আপনারা শুধু তাদেরকে সহযোগিতা করেন, আমরা শুধু এতটুকুই বলছি। দ্যাটস ইট। সবাইকে ধন্যবাদ এই বিষয়ে ইয়া করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই জানেন এই জুলাই বিপ্লবে আমাদের কি অবদান ছিল বা আমাদের কি সক্রিয়তা ছিল। আমাদেরকেই প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন মহল বিভিন্নভাবেই ষড়যন্ত্র করছে, সেটা হয়তো আপনারা বুঝতেও পারছেন। যাই হোক, যে অভিযোগগুলো আনা হয়েছে আমাদের উপর, তার মধ্যে মোটামুটি কিছু ব্যাপার আমাদের সদস্য সচিব জামিল ভাই বলেছে। আর কিছু ব্যাপার যদি বলি, পাওয়ার প্ল্যান্টের একটা স্ক্যামিংয়ের ব্যাপারে আমাদের নামে অভিযোগ করা হয়েছে। আমি আবারও বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা, আমাদের কাছে বৈষম্যের শিকার বিভিন্ন মানুষ প্রবলেমে পড়লে অনেক সময় আসে বিভিন্ন কথা নিয়ে। তো কোনটা বৈষম্যের শিকার কোনটা কি, এটা তো ফাইন্ড আউট করা সম্ভব হয় না অনেক সময়। বরং আমরা কথা বলার চেষ্টা করি, তাদেরকে হেল্প করার চেষ্টা করি। যে পাওয়ার প্ল্যান্ট, আমি যতটুকু জানি মিঠাপুকুরে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে বাই প্রোডাক্ট বের হয়। বাই প্রোডাক্ট যারা আশপাশের জমিওয়ালা তাদেরকে বাই প্রোডাক্টটা খুব সম্ভবত সেল হয়। সেল হলে ওখান থেকে ওই কিছু টাকা আসে যেটা তাদেরকে দেয়। তো ওই মানুষগুলোই আমাদের কাছে আসছিল, বা আমাদের আসে নাই ঠিক, কথা বলছিল। আমরা তাদের কথাগুলো শুনি, কিন্তু এই কথাগুলো নিয়ে আসলে কোনো কাজ করতে পারিনি, বিকজ অফ এই প্রতিষ্ঠানটা একদম একটা প্রাইভেট প্রতিষ্ঠান, যেখানে আসলে আমাদের কোনো সুযোগই নেই। এটা তাদেরকেই আমরা জানাই, এবং তারা তাদের মধ্যে আসলে সমাধান করে ফেলে। আর আমাদের ত্রাণ তহবিলের ব্যাপারে একটা অভিযোগ খুব সম্ভবত, আচ্ছা পাঞ্জাবি, আপনারা সকলেই জানবেন যে 26 রমজান 27 তারিখে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের ক্রাউড ফান্ডিং এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা আছে তাদের সহযোগিতা আমরা একটা ইফতার মাহফিল করি। ইফতার মাহফিলে আমাদের একটা 3,20,000 টাকার মতো টাকা আসে। আমরা ইফতার মাহফিল করে ফেলার পরে অতিরিক্ত যেই টাকাটা থাকে, আমাদের ইফতার মাহফিলে যারা আসলে পরিশ্রম করে, খুব দুই তিন দিন বা এক সপ্তাহ যাবত তারা আসলে পরিশ্রমের এবং আমাদের যে অ্যামাউন্টটা কালেক্ট করা অ্যামাউন্ট ছিল, এখান থেকে আমাদের আরেকজন শুভাকাঙ্ক্ষী আবার আমাদের যে ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম বাবদ একটা মোটা অঙ্কের টাকা পরিশোধ করার কারণে আমাদের যে টোটাল অ্যামাউন্ট, এখান থেকে কিছু টাকা বেঁচে যাওয়া অর্থ আমাদের যারা পরিশ্রম করে আসলে তাদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। পাঞ্জাবি দেওয়ার কথা থাকলেও আসলে আমরা বলছি যে এখান থেকে যদি কিছু বেঁচে যায় তাহলে আমরা তাদেরকে পাঞ্জাবি উপহার দিব। আমরা এই জন্য আসলে ইয়াও নিছি অনেককে, যে ঠিক আছে যারা নিতে চাও মাপটাপ দিও, এরকম কথা হয়তো আপনাদের সামনে আসছে। তো এটা আসলে অ্যামাউন্টটা কম হওয়ার কারণে পাঞ্জাবিতে দেওয়া সম্ভব হয়নি, এবং সবাইকে আসলে এটা দেওয়াও সম্ভব হয়নি, কিছু মানুষকে দেওয়া হয়েছে। আর ত্রাণের টাকার ব্যাপারে একটা আমাদের কাছে অভিযোগ এসেছে। হ্যাঁ, এটা তো আমি তো ওই সময়ের তো ছিলাম, মানে আমার বললে ভালো হয়। আচ্ছা, ত্রাণ তহবিল আমাদের স্বাধীনতার পরপরই যখন বাংলাদেশের সবগুলো সিস্টেম অকেজ হয়ে গেছে, তখন কিন্তু বন্যা শুরু হয়। বন্যার সময় আমরা টাউন হলে ক্রাউড ফান্ডিং করে, আপনারা সকলেই জানেন, কাপড় এবং নগদ টাকা কিছু আসে, আমরা সেইটা মানুষের সহযোগিতায় তুলি এবং আমাদের কিছু ভলান্টিয়ারকে পাঠিয়ে দিয়ে সেটা টাকা পাঠিয়ে দিই। একদম লাস্ট মোমেন্টে আমাদের 87,000-এর মতো সম্ভবত টাকা, 87,000 টাকা বেঁচে যায়, যেই টাকাটা আমরা পাঠাতে পারি নাই। তখন পর্যন্ত আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি ছিল না, জেলা বা মহানগর কমিটি হওয়ার পরে এই টাকাটা জেলার ত্রাণ তহবিলে কিছু টাকা, 43,500 টাকা, এবং মহানগরের ত্রাণ তহবিলে 43,500 টাকা চলে যায়। আমাদের যে ত্রাণ তহবিলের টাকা সেটা এখনও বহাল তবিয়তে আছে, এবং টাকা অল্প হওয়ার কারণে আমরা এই যে রিসেন্টলি যে কালবৈশাখী ঝড় হলো, অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়, আমরা দিতে পারিনি। কিন্তু অনাগত দিনে এরকম কোনো ঘটনাগুলো অবশ্যই আমরা এটা ব্যয় করবো। আমাদের ত্রাণ তহবিলের যে অবস্থা বা যেটা টাকা, সেটা বহাল তবিয়তেই আছে। ধন্যবাদ সবাইকে। আরেকটা বিষয় আছে,
করেছেন যে ত্রাণের বেঁচে যাওয়া অর্থ, কার্যক্রমের পরে বেঁচে যাওয়া অর্থ আমার কাছে গচ্ছিত রাখা হয়। তো পরবর্তীতে সেটার অর্ধেক অংশ আমরা মহানগরের কাছে হস্তান্তর করি এবং বাকি অর্ধেক অংশ আমরা মেরে দেইনি, আমাদের কাছে আত্মসাতের অভিযোগ আসছে সেটা হয়নি। টাকাটা আমাদের ফান্ডেই আছে, এটা আমরা আগামীতে কোনো বন্যা তহবিলে বা বন্যার কার্যক্রমে সেটি ব্যয় করার জন্য আমরা রেখে দিয়েছি এবং মাত্র 43,000 টাকার মতো এটা আছে আর কি। তো এটা আত্মসাৎ করার মতো কিছু নয়। আর দ্বিতীয়ত যে অভিযোগটি আমার ব্যাপারে এসছে সেটি হচ্ছে যে আহতদের ঈদ পূর্ববর্তী সময় আহতদের 2টি প্যাকেজ দেওয়া হয় আর কি, বিভিন্ন চাল ডাল ইত্যাদি একটা প্যাকেজ ডিসি অফিস থেকে সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তো সেই ব্যাপারে আমার ব্যাপারে অভিযোগ এসেছে যে সেখান থেকে 2টি প্যাকেজ দেওয়ার কথা থাকলেও আমি একটি প্যাকেজ করে দিয়েছি, একটি প্যাকেজ আমি আত্মসাৎ করেছি, এই ধরনের একটি অভিযোগ এসছে। তো একজন আহত আমাদের মধ্যে আছেন রনি ভাই, যিনি আহত এবং আমাদের প্রতিনিধি, উনি আহতদের নিয়ে কাজ করেছেন। তো উনি এই পুরো বিষয়টি ডিল করেছিলেন, ওনার মাধ্যমে আমরা বিষয়টি শুনবো। মানে আচ্ছা, এটা আপনারা বলেন এটা আপনারা তাহলে আমাদের যে শুনি না। আচ্ছা ঠিক আছে, একটু আচ্ছা না ঠিক, আমি একটু বলি একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, বলেন। মানে আপনারা বিচ্ছিন্নভাবে না বলে যে সংগঠনের মুখপাত্র যে মিডিয়ায় কথা বলে সেই বলুন। আচ্ছা এটা তুমি বলো, তুমি শেষ। আচ্ছা তাহলে আমি ক্লিয়ার করে সর্বশেষ উনি ক্লিয়ার করে দেবে সব কিছু। তো আহতদের যে বিষয়টি ত্রাণের প্যাকেজের, তো সেটি আসলে পরবর্তীতে রনি ভাই এবং আহতদের যারা দায়িত্ব পালন করছিল সে সময় মোর্শেদ ভাই সহ বিভিন্ন জন, তাদেরকে দায়িত্ব দেয় এবং তারা যারা আহত তাদেরকে শীটটি হস্তান্তর করা হয়, কারা আহত তারা সকলকে ফোন করে এবং তারা সকল আহতকে রংপুর টাউন হলে ডেকে আহতরাই তাদেরকে আসলে প্যাকেজগুলো দিয়ে দিয়েছে। সেখানে আমি উপস্থিত হইনি, তো এখানে আসলে আমার একটি করে প্যাকেজ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং সর্বশেষ আমাদের জেলার মুখ্য সংগঠক তিনি সার্বিক বিষয়ে আলোচনা করে শেষ করবেন। ধন্যবাদ। মুখ্য সংগঠক শেষ করলে তারপরে আপনারা তারপরে হ্যাঁ, মুখ্য সংগঠক শেষ করলে আপনার প্রশ্ন না আমাদের উপর তো অভিযোগগুলো আসছে, তা আমাদের জায়গা থেকে বলা উচিত। তারপর আপনাদের প্রশ্ন থাকলে সেটা আমরা বলবো। এই চেয়ারটা দেখান, চাপিয়ে আসেন একটু। জি, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের গতকালকের মহানগরের যে প্রেস ব্রিফিং ছিল, মানে মহানগর এবং জেলার যে কয়েকজন ব্রিফিং করেছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রশ্ন ছিল যে তানজিম আলম তাসিন ও মাহমুদুর রহমান লিওন তাদেরকে মানে গেম করে মাইনাস করা হয়েছে। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করব। ইতিমধ্যে আমাদের জেলার মুখপাত্র ইয়াসির আরাফাত লিওনের বিষয়টি ক্লিয়ার করেছেন, আমি আপনাদেরকে তানজিম আলম তাসিনের বিষয়টি ক্লিয়ার করব। জি, তানজিম আলম তাসিন সেই ব্যক্তি যে ব্যক্তি আমাদের জেলা কমিটির সদস্য আহ্বায়ক এবং সদস্য সচিবকে হত্যা চেষ্টার পরিকল্পনা করেছিলেন। আপনারা ইতোমধ্যেই একটা কল রেকর্ড পেয়েছেন, যার স্পষ্ট প্রমাণ আমাদের কাছে থাকার কারণে আমরা তাকে গত ফেব্রুয়ারি মাসে আমরা তাকে থেকে বহিষ্কার করছি আর কি। তো তারপর এই তানজিম আলম তাসিম বহিষ্কার করার পর থেকেই আমাদের এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে সারা বাংলাদেশে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য শুরু থেকে আমাদের পিছনে বিভিন্ন ষড়যন্ত্র করে থাকে। সেই ফেব্রুয়ারি মাসের পর থেকেই সে আমাদের পিছনে লেগে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা তারপর যখন তার বিষয়ে ইনভেস্টিগেট করা শুরু করি, আমরা তৎকালীন যে ছাত্রলীগের জেলা সভাপতি সাব্বিরের ফেসবুক পোস্টে আমরা গিয়ে দেখি আবু সাইদ যেদিন আমাদের শহীদ হয় 16ই জুলাই, আমরা 15 জুলাই তার ফেসবুক পোস্টে আমরা দেখি যে সেখানে তানজিম আলম তাসিন মানে উল্লাসরত অবস্থায় ছাত্রলীগের যে মিছিল হয়েছিল সেই মিছিলে সেই অংশগ্রহণ করেছিল। সেই তথ্য আমাদের কাছে আছে, সে ছবি আমাদের হাতে রয়েছে। তো তার পরবর্তী যে বিষয়টা, এই তানজিম আলম তাসিন 16 তারিখে সে ছাত্রদেরকে ছাত্রলীগ এবং পুলিশের সাথে প্রতিহত করার জন্যই তাদের সাথে এসেছিল। তো সে যে কোনোভাবে আহত হয়েছিল। সর্বশেষ 19 তারিখে পৌরবাজারের সামনে যে সরাসরি যে সংঘর্ষ চলতেছিল এর সাথে পুলিশের সাথে, সেই ঘটনায় তানজিম আলম তাসিন কোনোভাবে কাছারি বাজারের ওখানেই আহত হয়ে যায়। মানে সে হামলা করতে এসে অতর্কিত হামলার শিকার হয়ে যায়, যার ফলে সে
ছাত্রদের উপর হামলা করতে এসে সে হামলার শিকার হয়ে যায়। তারপরে সে তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার জন্য প্রাইম মেডিকেলে সে এই তথ্যটাও আমাদের কাছে আছে যে ছাত্রলীগের ইয়াতেই নাম করে সে ওখানে চিকিৎসা নিতে গিয়েছিল। এমত অবস্থায় সে যখন গুলি খাওয়ার গুলি খেয়েছে, অনেকেই দেখেছি পরবর্তীতে গুলি খাওয়ার কথা বলে সে আহত আমাদের প্রকৃত যোদ্ধা যারা, প্রকৃত আহত যারা, তাদের কাছে এসে সে তাদের অ্যাটেনশন সিক করার চেষ্টা করে যে আমিও তোমাদের সাথেই ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করছি, লড়াই করার পর আমি আহত হয়েছি বিভিন্নভাবে। তার বিভিন্ন প্রমাণগুলো সে উপস্থাপন করার পর সে আহত নাটক সেজে সে আমাদের ভিতরে ছাত্রলীগের স্পাই হয়ে আমাদের ভিতরে সে এতদিন পদচারণা করছে। এবং এই মাহমুদুর রহমান লিওন তার সঙ্গে সে মিলেমিশে তাকে যখন আমরা গ্রুপ থেকে বহিষ্কার আমাদের দল থেকে বহিষ্কার করলাম, সংগঠন থেকে, তারপর সে লিওনকে ওই আমাদের মাঝ থেকে বিভিন্ন স্ক্রিনশটগুলো শেয়ার করার মাধ্যমেই আমাদের বিভিন্ন তথ্যগুলো সে ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে সরবরাহ করতে হবে। এই নিষিদ্ধ সংগঠন পুরোটা ক্লিয়ার করেন। সেটা হচ্ছে ইমরান ভাইয়ের সামনে তাসিন আপনার হচ্ছে ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে এরকম একটা ঘোষণা দিয়েছে। সেটা হচ্ছে 18 তারিখ কি 17 তারিখ সেটা খুব সম্ভবত এটা গুলি আচ্ছা ওই ব্যাপারটা ক্লিয়ার করেন। 3 আগস্ট আমাদের মধ্যে অনুপ্রবেশকারী হিসেবে 3 আগস্ট ওটা হচ্ছে সম্ভবত বৃষ্টির দিন ছিল না সেদিন? 3 আগস্ট বৃষ্টির দিন ওটা 3 তারিখ ছিল। একটা কথা কে বলবে এটা? কোনটা প্রশ্ন করছে? আচ্ছা, বুঝতে পারিনি আমি। 3 আগস্টে আমাদের প্রোগ্রামে সে আসে অনুপ্রবেশকারী হিসেবে। 3 আগস্টে আমাদের প্রোগ্রামেই সে অনুপ্রবেশকারী হিসেবে আসে। শেষ 3 আগস্টে আমাদের এই আন্দোলনে অনুপ্রবেশকারী হিসেবে আসেন। আমাদের কাছে এরকম তথ্যও আছে। আপনি ব্যাপারগুলো ক্লিয়ার করেন, বাকি ব্যাপারগুলো ক্লিয়ার করেন। হ্যাঁ, এতগুলো তথ্য আছে। আপনারা 19 তারিখে সে গুলিবিদ্ধ হইল, 17 এটা তো আমরা এখন পাচ্ছি ব্যাপারগুলো, আমরা তো তখন পাই নাই। হ্যাঁ, একটা জিনিস ক্লিয়ার করুন, হইতে চাই এত তথ্য পরে কেন আসতেছে? 2 দিন পর আপনাদের বিরুদ্ধে যে বলবে তারও তথ্য কি আপনারা পাবেন? সবার তথ্য কেন থাকবে? যারা প্রকৃতভাবে ব্যাপারগুলোর সাথে জড়িত তাদের তথ্য থাকবে, স্বাভাবিক। সবাই আচ্ছা শেষ করে দেন, আপনি শেষ করে দিয়ে প্রশ্ন বলেন যে প্রমাণ তো ভাই বললোই যে সেই প্রমাণ তো আচ্ছা, প্রমাণটা আমি বলি। আমিল ভাইকে দেন প্রমাণটা ভাই আমি জি অবশ্যই ভাই বলুন। একটা ছেলে সে যে কেউ হতে পারে। ছাত্রলীগ এই বৈষম্য ছাত্র আন্দোলন যে হয়েছে, যে আন্দোলন সংগ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশ নিচ্ছে। তো তাসিনের কথা যে বললেন, তাসিন যে কালকেও যে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, আমরা তো ওই ভিডিওটা দেখছি, সেখানে আপনি বললেন যে আমাদের যুদ্ধ হতো একজন যোদ্ধা বা গুলিবিদ্ধ হয়েছে, এবং সে 17 তারিখে সে বলছে যে সে 16 তারিখ পর্যন্ত সে ছাত্রলীগের পক্ষে ছিল, ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, এবং 17 তারিখে সে ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে। এটা ফেসবুকের পোস্টও তো আছে, এটা তো আপনারা জানেন। এইটা কি স্বাভাবিক না যে 16 তারিখ পর্যন্ত যে লোকটা ছাত্রলীগ করছে, 16 তারিখ পর্যন্ত ছাত্রলীগ কার্যক্রমের সাথে জড়িত থাকবে? এখন আপনি যদি বলেন যে স্পাই হিসেবে কাজ করলো, আমাদের স্ক্রিনশটগুলো বাইরে আসলো, যে স্ক্রিনশটগুলো বাইরে আসলো, সেখানে তো ভাই আপনারা সরকার আওয়ামী লীগকে কিভাবে কি করবেন, ছাত্রলীগকে কিভাবে কি করবেন, এগুলো তো আসে নাই। যে স্ক্রিনশটগুলো বাইরে, সেই স্ক্রিনশটের মধ্যে কি আসছে, বিকাশে কে কত টাকা পাচ্ছে, কে কোথা থেকে পাঞ্জাবি দিচ্ছে, এই আলাপগুলো আপনি একটা স্ক্রিনশট আমাকে দেখান যে বাইরে আসছে, যেগুলোতে আপনারা ছাত্রলীগকে প্রতিহত করার একটা প্ল্যান আছে, আওয়ামী লীগকে ধরায় দেওয়ার একটা প্ল্যান আচ্ছা, আমি মুখপাত্র, আমি সব কিছু করতেছি। আচ্ছা, আপনাদের যে প্রশ্নটি যে এতদিন কেন বুঝতে পারা যায়নি, আমরা আসলে এতদিন পর্যন্ত বিষয়টা জানতাম না যে 15ই জুলাই সে তানজিম আলম তাসিন সে ছাত্রলীগের মিছিলে ছিল। দেখেন, 15ই জুলাই আবু সাইদকে মারার, তার শহীদ হওয়ার 16 জুলাই তার আগের দিনই ছাত্রলীগের মিছিলে উল্লাসরত অবস্থায় তার ছবিগুলো আপনারা পেয়েছেন। তো এটাই প্রমাণ করে সে আসলে ছাত্রলীগেরই ছিল। কিন্তু আমাদের তো 16 জুলাইও তার সাথে দেখা হয়নি, 17 জুলাইও দেখা হয়নি, 18 জুলাই দেখা নেই। সে গুলিবিদ্ধ হওয়ার পরে সে এসে নিজেকে জাহির করে যে সে একজন আহত। তারপরে স্বাভাবিকভাবেই জুলাই যোদ্ধারা তাকে একজন আহত হিসেবে মেনে নেয়। কিন্তু তার এই ছবিগুলোতে এতদিন কারো কাছে ছিল না। আমরা ঘাটাঘাটি করে রিসেন্ট এই ছবিগুলো পেয়েছি, যেটি প্রমাণ করে যে সে আগে ছাত্রলীগ করতে এবং ছাত্রলীগের স্পাই হিসেবে ছিল। আর আপনাদের যে পাঞ্জাবির যে বিষয়টি আচ্ছা, হ্যাঁ, স্ক্রিনশটের বিষয়টা আমাদের হাতে আসছে। আসলে এটা সত্যতাটা আমরা নিশ্চিত জানি না, এই কারণে আমরা এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।
আচ্ছা করা হচ্ছিল। এই বিষয়ে আমরা জানি না, স্ক্রিনশটগুলো সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এই কারণে আমরা এই বিষয়ে বক্তব্য দিইনি। কিন্তু আমাদের যে মূল বক্তব্যটি সেটা হচ্ছে যে ছাত্রলীগের মিছিলে উল্লাসত অবস্থা উপস্থিত ছিল, এটি প্রমাণ করে যে সে আসলে ছাত্রলীগের হিসেবে ছিল। এবং পরবর্তীতে তাহলে বিকাশের যে আদান প্রদানের স্ক্রিনশটগুলো পাওয়া গেছে, আপনারা তাহলে বলতেছেন এটা সত্যতা থাকতে পারে? যে আমি এটি পরিষ্কার, ইতিমধ্যে আমাদের সম্মানিত আহ্বায়ক এটি পরিষ্কার করেছে যে আমাদের 9,000 টাকার একটি স্ক্রিনশট সম্ভবত আপনারা পেয়েছেন, তাই না? জি, 9,000 টাকার স্ক্রিনশট পেয়েছেন। 21,000 টাকার স্ক্রিনশট ছিল কি 2100 টাকা, সরি 9,000 টাকা 2100 টাকার যে স্ক্রিনশটটি আপনারা পেয়েছেন, ইতিমধ্যে আহ্বায়ক সাহেব ক্লিয়ার করেছেন যে ইফতারির বাবদ আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে টাকা পয়সা এসেছিল, সে টাকার কিছু আমাদের অংশ বেঁচে যায় এবং যারা পরিশ্রম করেছিল তাদেরকে বিভিন্নভাবে অর্থ পাঠানো হয়েছে, তারাই সেটি গ্রুপে থ্যাঙ্কস জানিয়েছে যে ধন্যবাদ ইত্যাদি। এইটাই হচ্ছে সেই টাকার লেনদেনের বিষয়টি। আচ্ছা, সম্প্রতি ডিসি অফিসে 3 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ব্যাপারে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের একজন ক্যান্ডিডেট ছিল, বিএনপির একজন ছিল, জামাত ইসলামের একজন ছিল। আপনারা আপনাদের ক্যান্ডিডেটকে 10 লক্ষ টাকার বিনিময়ে চাকরিটা দিয়েছেন, ঘটনা সত্য কি? আচ্ছা, না, বৈষম্য এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসেনি, আমাদের রংপুর জেলার কেউ এখানে আবেদনও করেনি সম্ভবত, এবং এটার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আর কোনো প্রশ্ন? ডাক্তার জামিল ভাইয়ের কাছে আমি যেটা জানতে চাই সেটা হলো যে আপনি বলছিলেন, আমি জুয়ার আলাপটা থেকে যদি শুরু করি, যে আপনি বলছিলেন যে আপনারা জেলা প্রশাসকের কাছে গিয়েছেন, অনেকের কাছে গিয়েছেন, এখানে অনেক মানুষ নিঃস্ব হচ্ছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই আলাপটা তুলে ধরার জন্য, এবং তাদের সঙ্গেও আপনারা কথা বলেছেন। আবার আপনি বললেন যে সেখানে সেনাবাহিনীর লোকজন বা সেনাবাহিনী এরিয়ার মধ্যে পরিচালিত হলো। আবার আপনি বললেন যে সেনাবাহিনীর সঙ্গে আপনাদের একটা সম্পর্ক খারাপ করার জন্য এরকম করা হচ্ছে কিনা। এখানে আপনার কি মনে হয় না যে আপনি আসলে দ্বিচারিতার মধ্যে আছেন? আপনার বক্তব্য ক্লিয়ার নাই। বক্তব্য আমি বিশেষ করে নেই। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে সিটি কর্পোরেশনে আপনাদের 25 জনকে পুনর্বহাল করা হলো। আমাদের কাছে যে তথ্যটা সেটা হলো যে এই পুনর্বহালের জন্য আপনারা ফোর্স করেছেন প্রশাসনকে, এবং আপনারা প্রশাসকের সঙ্গে সার্কিট হাউসে দেখা করেছেন। সেখানে একটা তদন্ত কমিটি ছিল, তদন্ত কমিটি সম্পূর্ণ রিপোর্ট দিয়েছে যে এইভাবে এদেরকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? তারা বলছে যে চাকরি বিধি নাই, তারা অস্থায়ী ভিত্তিতে, এবং সেখানে দেখানো হয়েছে অস্বাভাবিক ছুটি, অসাধারণ ছুটি। এই অসাধারণ ছুটি আসলে 6 বছর পরে, আমি যদিও তদন্ত কমিটির রিপোর্টটা আমার কাছে আছে, আমি দেখলাম সেখানে তারা বলেছে যে এইভাবে তাদেরকে নেওয়ার সুযোগ নেই। আপনি বললেন যে তাদেরকে তদন্ত কমিটির মাধ্যমে আসলে নেওয়া হয়েছে। এই বিষয়টা আমি একটু জানতে চাই। আর হলো যে আপনারা সার্কিট হাউসে প্রশাসকের সঙ্গে দেখা করেছেন, তাকে বা সেখানে তদন্ত কমিটি ছিল, আপনাদের বিরুদ্ধে ফোর্স করার অভিযোগ আছে যে তাদেরকে নিতেই হবে, এ বিষয়ে আসলে আপনাদের অবস্থান কি? ওইদিকে যাবো না, এখানে আমরা প্রকৃতভাবে কি আচ্ছা, প্রথমে যে কথাটি বললেন জুয়েল ভাই, প্রথম প্রশ্নের উত্তরটা আগে আমি দেই যে আমি দ্বিচারিতার ভিতরে আসছি কিনা। না, আমার অবস্থান একদমই পরিষ্কার। ঘাগট এরিয়াটা কার? সেনাবাহিনী। তাহলে এখানে যদি কেউ ওই জায়গায় মেলা করুক, যাই কিছু করুক, এটার যদি অনুমতি দেয়, এটা পুলিশও দিবে না, অন্য কেউ দিবে না, এটা সেনাবাহিনী দিবে। এটা বোঝার জন্য আসলে অন্য কোনো কিছু আমাদের মনে হয় না। বিভিন্ন জায়গায় বাধা দিছিল। হ্যাঁ, বাধাও দিছি। এবং আমরা বাকি যে কথাটা বললেন যে আমার সাথে এরকম কোনো সাংঘর্ষিক কিনা, না, আমাদের জেলার ছেলেরাই, আমাদের জেলার সদস্যরাই জেলার বিভিন্ন জায়গায় তারা লটারি যখন বিক্রি করতে যায়, তারা কিন্তু আটকাই দিচ্ছে গাড়ি। এই তথ্য নিশ্চয়ই আপনাদের কাছে আছে যে তারা জেলা প্রশাসক না 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 সেখানে হাউসই ছিল না। আচ্ছা, কিন্তু বৈষম্যর কিছু ছেলে রাতে গিয়েও মাস্ক পরে ওখানে এই কেসিনো ইয়া খেলছে, হাউসি খেলেছে, আমি নিজে দেখেছি, যখন আমি ভিডিও করেছিলাম। যে আপনি তাহলে সেই ভিডিওগুলো দিতে পারেন, ভিডিওগুলো আপনি তাহলে করেন, প্রকাশ করেন একটু। আমি কেন আমার জায়গা থেকে আমি যেটা বলার, আচ্ছা, কেউ বলে যে লেনদেন হয় না। আচ্ছা, মানে মেইন, আচ্ছা, যে কেউ, আচ্ছা আমি ভাই বলি, ওখানে যে কেউ যাইতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে লেনদেন নিয়ে যেহেতু মেইন কোশ্চেনটা আছে, এই বিষয়টা একদমই পরিষ্কার, ওখানে কোনো ধরনের কোনো লেনদেন হয়নি। এর পরের যে কোশ্চেনটা করছেন যে আমরা সিটি কর্পোরেশনের যে পুনর্বহালের বিষয়ে আমরা সার্কিট হাউসে গিয়েছি। এখন বিভাগীয় কমিশনার স্যার উনি কিন্তু সিটি কর্পোরেশনের অফিসটা সিটি কর্পোরেশনেও করেন, কখনো সার্কিট হাউসেও করেন। তো উনি যখন সার্কিট হাউসে করেন,
আমরা কোনো একটা দিন ওনাদের বিষয়ে কথা বলার জন্য গিয়েছিলাম, এবং মেইনলি শুধু ওই বিষয় না, ওই দিন সম্ভবত কারমাইকেলে লাইটিং কেন্দ্রিক কোনো একটা বিষয়ে, যে ওদের কারমাইকেল অন্ধকারাচ্ছন্ন থাকে, এইটার জন্য কোনো একটা বিষয়ে কারমাইকেলের শিক্ষার্থীরাও আছেন এখানে, এবং ডাস্টবিন, এই দুইটা ইস্যু নিয়ে ওই দিন আমরা ওখানে যাই, এবং এই দুইটা ইস্যুর কোনো একটা পর্যায়ে ওই দুটো ইস্যুর পাশাপাশি আমরা বলি যে স্যার, যেহেতু ওরা বৈষম্যেরই শিকার, যদি স্যার কোনো সমাধান করা যায় ওনাদের বিষয়ে, আপনারা একদিক থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন, পাশাপাশি যদি আইনগতভাবে সিদ্ধ হয় আপনারা এই বিষয়ে সিদ্ধান্ত নেন। এখন ওই কমিটির তো আমরা কেউ না ভাই যে আমরা সিদ্ধান্ত দিব, ওই কমিটির আমরা কেউ না যে আমরা তাদেরকে পুনর্বহাল করব। আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে, বা এটা তো যে কেউই পারে, এটা যে কোনো নাগরিকের একটা অধিকার, যে কোনো নাগরিক যদি বৈষম্যের শিকার থাকে, ধরলাম আপনারা যে কেউ বৈষম্যের শিকার, তা আমি তো আপনার জন্য বলতেই পারি ভাই যে আমার এই ভাইটা বৈষম্য শিকার, যদি ওনার জন্য কোনো কিছু করা যায় আইন সিদ্ধভাবে, ওনার জন্য আপনারা একটু দেখেন মানবিকভাবে। আমরা সেই কাজটাই করছি। নিয়োগের দায়িত্ব দেওয়ার দায়িত্বটাও আমাদের না, বা আমাদের কাউকে ফোর্স করার দায়িত্ব কেন আমাদের হবে, এবং আমরা এই ধরনের কোনো ফোর্স করিও নাই। আমরা আমাদের জায়গা থেকে অনুরোধ করছি যে তাদের প্রতি যেন জাস্টিস করা হয়, এতটুকু। আচ্ছা, এই রিটের বিষয়টা যদি বলেন, এই বিষয়টা কিছুটা আমরাও জানতাম বা কিছুটা অবগত আছি, তবে আমি এই বিষয়টা এভাবে বলি যে রিট আপনারা যদি দেখেন, রিট কিন্তু 10 জন বাদী হয়ে করে না। রিট বাদী হয় কয়জন? ধরলাম আমরা 10 জন মিলে, একটা জেরিকা সাফারার, আমরা 10 জন মিলে একজনকে বাদী হিসাবে আমরা সেই রিটটা কিন্তু করব। তো ওখানে হয়েছে কি, বিগত দিনে ওরা যখন মামলাগুলো করে, তো মামলাগুলো করার পরে ধরলাম 10 জন মিলে মামলা করছে একটা, মেইন যে বাদী, সে বাদীকে নিয়ে নেয়, বাকি 9 জনকে নেয় না। আবার 6 জন মিলে মামলা করলো একটা, মেইন যে বাদী, যে মামলা করলো তাকে নিয়ে নেয়, বাকি আবার 5 জনকে নেয় না। এটা কোন ধরনের জাস্টিস? এটা কোন ধরনের আইন? মানে আপনারা যে আইনের কথা বলছেন বাংলাদেশে, এটা কোন ধরনের আইন? যারা এই টাইপের কথাগুলো বলে, আপনারা তো তাদেরকে গিয়ে কোশ্চেন করা উচিত যে আপনারা আদালতের রায় ভায়োলেন্স করে কিভাবে প্রথম দিকে ইয়াটা করলেন। প্রথম কোশ্চেনটা তো তাদের প্রতি হওয়া উচিত, সেটা তাদের থেকে করেন। এবং আমার কাছে মনে হয় তারা যে দিছে, এই জায়গায় তারা কিন্তু তাদের মামলাটা প্রত্যাহার করে নিয়েই, এবং ওইটা মুসলেকে দিয়েই, কিংবা ওই ধরনের যেটা স্ট্যাম্প দেয় ওইটা দিয়েই কিন্তু তারা, আমার যতটুকু জানা, ওইটা দিয়েই আইনসিদ্ধভাবে তারা ওই জায়গাটায় পুনর্বহাল হয়েছে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি শেষে আর কোনো প্রশ্ন আছে কি? জি ভাই, এই যে মেলাটা শুরু হয়েছে বর্তমান, এই মেলাটা একটা লেনদেন হয়েছে, জানেন কি আপনি? এই ব্যাপারে আমাদের কাছে আসলে তথ্য নাই। আপনি নিজ কণ্ঠে যদি কাউকে বলেন তাহলে এটা বিশ্বাস করবেন আপনি? নিজ কণ্ঠে কেমনে বলে থাকি আমি? আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে এই প্রমাণ আছে। একজন সংগঠক, আপনাদের এখানকার একজন যুগ্ম আহ্বায়ক পদধারী, আপনাদের জেলা কমিটির, সে টাকা গ্রহণ করেছে, তার স্টেটমেন্ট আমার কাছে আছে, প্রমাণ, এবং আপনার কথোপকথন আছে। এটা মেলা কেন্দ্রিক যে টাকাটা, আর সিটি কর্পোরেশনের নিয়োগ নিয়ে যে টাকা পয়সার লেনদেনের আলাপটা, সেই কথোপকথনের আমার কাছে আছে। এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করুন। আপনার কণ্ঠ, আপনার রেকর্ড আমি আপনাকে চাইলে। সিটি কর্পোরেশনের ব্যাপারটা কিন্তু অলরেডি সে ক্লিয়ার করছে, এটা আপনারা তদন্ত করেও দেখতে পারেন। আর এই ব্যাপারগুলো আমাদের কাছে যদি কোনো ফান্ডিং আসে, সেটা আসতে পারে বা আসবে ভবিষ্যতে। এখন পর্যন্ত কিন্তু কোনো ফান্ডিং আমাদের কাছে এরকম আসে নাই। ভবিষ্যতে আসবে, আসতে পারে। আমাদের কাছ থেকে ফান্ডিং বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আসতে পারে। আমি বলি এই শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ক্লিয়ার করি এই বিষয়টা আমি ভাই একদম ক্লিয়ার করি। সেটা হচ্ছে, ফাইন্ডিং আসতে পারে। আচ্ছা ঠিক আছে, মেলা থেকে না আমি বলি শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি বলি ভাই, আচ্ছা ক্লিয়ার করে জিনিসটা। আমি বলছি ইমরান ভাইকে, আচ্ছা ওইটাও কোশ্চেনের অ্যানসারটা দিবে। ইমরান ভাই, আপনি কোথাও একটা বলতেছিলেন যে মেলা থেকে যে টাকার বিষয়টা, ওটা টাকা পাবেন এবং টাকা আপনারা এটা বিতরণও করছেন। কেউ 7,000 পাইছে, কেউ 2,000 পাইছে, বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা ভাগ করছেন। এর স্পষ্ট প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা, এই বিষয়টা ও অ্যানসার দেবে। তার আগে আমি 30 সেকেন্ডে শুধু আমি ব্যাখ্যাটা দিয়ে দিই। এরকম না ওরকম বলো ভাই, এরকম কোনো তথ্য থাকলে তাহলে হইতে পারে বানানো বা এরকম কিছু, এরকম কোনো আসলে এরকম কোনো কথা হয়নি। এখন তো এই দিয়ে অনেক কিছু করা সম্ভব হয়। ভাই, তাহলে একটা জিনিস দেখেন, রওশন জামিল, যার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি আপনারা করছেন, আপনাদের কাছে অভিযোগ দিছিল কে? কোন অভিযোগের প্রেক্ষিতে আপনারা এটা করলেন? আমরা একটা পত্রিকা মারফত জানতে পারি, কিন্তু এটা আপনারা যদি পত্রিকার মাধ্যমে জানতে পারে একজনের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি করেন, তাহলে আপনার বিরুদ্ধে এত অভিযোগ, ভাই আপনাদের বিরুদ্ধে এত অভিযোগ, আপনাদের বিরুদ্ধে তদন্ত কমিটি হবে কবে? আচ্ছা, এটার ব্যাপারে সেন্ট্রাল এবং সাংগঠনিক, এটা মুখ্য সংগঠক সে বলতে পারে।
আপনারা যে দায়বদ্ধ হবেন, হ্যাঁ। আপনারা যে জবাবদিহিতার আওতায় আসবেন, রওশন জামিলকে সহজে জবাবদিহিতার আওতায় আনা যায়, তার বিরুদ্ধে তদন্ত কমিটি করা যায়। আপনার বিরুদ্ধে শত শত অভিযোগ যদি থাকে, আপনি কবে ভাই এই আচ্ছা, জবাবদিহিতার আওতায় আসবেন? আমরাও তো জবাবদিহিতার বাইরে না, জি, আমাদের জবাবদিহিতা করবে, এই জবাবদিহিতার ব্যাপারগুলো মুখ্য সংগঠক সে ক্লিয়ার করবে, ব্যাপারগুলো তো মুখ্য সংগঠকগুলো একটু আপনারা কী করছেন না। সেটা আরেকটা বিষয় যেটা আছে ওখান থেকে জোরে বলেন, আপনি জোরে জোরে বলেন। জোরে বলেন। আচ্ছা, আর এই জায়গায় ভাই শোনেন, ওই যে কোশ্চেনটা উঠলো ফান্ডিং এর বিষয়ে, এটা আমি একদমই ক্লিয়ার করি। আপনারা সবাই জানেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন, আমরা সবাই আপনাদের ছোট ভাই এবং আমরা সবাই ছাত্র। তো ছাত্রত্বের জায়গা থেকে আমাদের তো, যেমন আমি ব্যক্তিগতভাবে অনেক প্রাইভেট পড়াই, আমার একটা ইনকাম আছে, অনেকে হয়তো প্রাইভেট পড়ে তাদের একটা ইনকাম আছে। তো সেই জায়গা থেকে আমরা শুধু এতটুকুই বলবো, এখন আমাদের এটা তো ছাত্রদের সংগঠন ভাই, জুলাই বিপ্লব থেকে গড়ে ওঠা সংগঠন। তো এইটাতে এই সংগঠন, ছাত্র সংগঠন চালাইতে গিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রথমেই সেটা মেনশন করছি যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমরাই আমাদের সংগঠন বিভিন্ন সময় দিছি, টাকা দিছি, যেটার মাধ্যমে আমরাই পরবর্তীতে আমাদের কোনো ভাইকে সেটা গিফটের হোক বা এই টাইপের যে বিষয়গুলো, যে আপনার স্ক্রিনশটের কথা বলতেছেন, যেহেতু ওখান থেকে টাকাটা বেঁচে যায় এবং ওই টাকাগুলোই কিন্তু আমরা দিচ্ছি। আমার কাছে মনে হয় টোটাল জিনিসটা সামারি করলে আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার। আমি তো আপনাকে মেলার কথা বললাম, যে মেলা থেকে টাকা পাচ্ছেন কি? সেটা তো সেই দিচ্ছি। আমি বলি না। ওটা বলেন। ঠিক আছে। আচ্ছা, আপনি ওই যে তদন্ত কমিটির বিষয় বলেন। আপনার কাছে প্রশ্ন যে আপনার কমিটির আহ্বায়ক, আপনার কমিটির আহ্বায়ক সাকিব, সাকিব। মাঝখানে আসবে। হইছে ভাই বসেন। শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, বাংলা বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ বেশ কিছু অভিযোগ উঠেছে। আপনারা এই বিষয়টাকে কিভাবে নিষ্পত্তি করবেন? আপনারা এই বিষয়ে তদন্ত করবেন নাকি কি করবেন? আপনাদের পরবর্তী পদক্ষেপ কি বিষয়টা জানাবেন? জি, আমি এই বিষয়টাই ক্লিয়ার করবো এখন। আমি সাংগঠনিক একটা ক্লিয়ারেন্স আপনাদেরকে দিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের কিছুক্ষণ আগে যে বললেন রওশন জামিলের কথা, রওশন জামিল হচ্ছে আমাদের জেলা কমিটির একজন সদস্য। সো সে মানে জেলা কমিটির সদস্য বা অন্যান্য যারা আছে মূল চারজন অর্গানোগ্রাম, এদের বাইরে যদি কেউ কোনো ধরনের কোনো ভুল করে থাকে তাহলে তাদের ব্যাপারে তদন্ত কমিটি গঠন বা অন্যান্য যে সাংগঠনিক ব্যবস্থা এই মেইন অর্গানোগ্রাম নিতে পারে। আর মেইন অর্গানোগ্রামে যে চারজন আমরা আছি, এই চারজনের মধ্যে যদি কোনো ধরনের কোনো অভিযোগ উঠে আসে তাহলে এই ব্যাপারে সরাসরি সেন্ট্রাল সিদ্ধান্ত নিতে পারবে, সেন্ট্রালি তদন্ত কমিটি গঠন করতে পারবে, মানে অর্গানোগ্রামের কেউ এখানে হস্তক্ষেপ করতে পারবে না। সেই ধারাবাহিকতায় আমরা সেন্ট্রালের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। সেন্ট্রালের সাথে যোগাযোগ করতে আমরা পারি নাই, আজ পর্যন্ত যোগাযোগ করতে পারি নাই, তাদেরকে আমরা রিস্ক করতে পারি নাই। এই বিষয়টি জানানোর জন্যই, যেহেতু আমি মুখ্য সংগঠক, আমার দায়িত্বের মধ্যে ওটা পড়ে, তাদেরকে ওই বিষয়টা জানানোর জন্য আমি তাদেরকে ফোন দিয়েছি, তাদেরকে রিস্ক করতে পারিনি আমি এখন পর্যন্ত। আপনারা লিখিত স্টেটমেন্টও দিতে পারেন। আমার নাম রিফাত হাসান, আমি বৈষম্য ছাত্র আন্দোলন রংপুর জেলার মুখ্য সংগঠক। আচ্ছা, আরেকটা আমি ফিনিশিং দেই ভাই। আপনারা এতক্ষণ ধরে বললেন যে আপনাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অসত্য এবং মিথ্যা। অপরদিকে যারা টাউন হলে সংবাদ সম্মেলন করেছিল তারা নির্দিষ্টভাবে অভিযোগ করে প্রমাণও দাখিল করতে চেয়েছে। তো আপনাদের কথার সাপেক্ষে কি আপনাদের কাছে প্রমাণ আছে? ইতিমধ্যে আপনারা বলেছেন বিকাশের লেনদেনের বিষয়টি সত্যি। তো এরকম কোন কোন বিষয় আর সত্যি আমাদের কাইন্ডলি জানাই দিবেন। জি, ধন্যবাদ। আচ্ছা, এই বিষয়ে আচ্ছা বলো। তাদের যে অভিযোগগুলো যদি সত্যই না হয়ে থাকে, আমরা এগুলো প্রমাণ করব কিভাবে? কারণ যে জিনিসটা মিথ্যা সেটা তো প্রমাণের কিছু নাই। আর বিকাশের লেনদেনের বিষয়টা ইতিপূর্বে আবারও ক্লিয়ার করলাম যে ইফতারির কার্যক্রমে শেষের দিকে কিছু ফান্ডিং আসে কোনো এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে, তারপরে অর্থ বেঁচে যায়। যারা পরিশ্রম করেছিল তাদেরকে আমরা কিছু অর্থ দিই। এই জায়গায় বিকাশের লেনদেন করা হয়েছে ৯,০০০ টাকা, ২১০০ টাকার যে স্ক্রিনশটটা আপনারা পেয়েছেন। এর বাইরে অভিযোগগুলো অসত্য, সেটা আসলে আমরা কীভাবে প্রমাণ করব? তারা তো প্রমাণও দাখিল করেনি। ভাই, যারা এই আপনারা দাবি করছেন যে মিথ্যা অভিযোগ, যারা এই অভিযোগগুলো করেছে, আপনারা এখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? যে এটা ওরা তো ইতিমধ্যে পদত্যাগ করেছে, আর আমরা আসলে একা ডিসিশন নিব না, আমাদের কার্যনির্বাহী মিটিংয়ের মাধ্যমে। একটা বিষয় আমি খুব সেটা হলো যে শেষ জুলাই গণঅভ্যুত্থান অনেক একটা বড় বিষয়, এবং সেখানে কালকে আমি ছিলাম, সেখানে যাদেরকে দেখলাম তাদের অনেকেই, যেমন আয়াতের সাথে আমার প্রথম থেকে যোগাযোগ, আবু সাইদের
হত্যাকাণ্ড ঘটনা ঘটে আয়ানের সঙ্গে আমার পরবর্তীতে সম্পর্ক অনেকদিন যখন আওয়ামী লীগের সময় ছিল আমরা দুজনেও দেখা সাক্ষাৎ করতাম, খোঁজখবর নিতাম, আরো অনেকে আছে। এই যে ছেলেরা তারা একটা বিপ্লবের একটা আদর্শের চিন্তা ভাবনা নিয়ে আসলো, একটা দেশে গণঅভ্যুত্থান হলো, সরকার পরিবর্তন হলো, সেই জায়গায় 8 মাস 9 মাস 10 মাসের মধ্যে এসে এই ছেলেরা কি আশায় আসলো আর কি হতাশায় ফিরে যাচ্ছে? জি ধন্যবাদ। আপনারা কি নেতৃত্ব দিতে ব্যর্থ হলেন? জি ধন্যবাদ। যিনি যার কথা বলেছেন আয়ান আহসান, উনি একজন মহানগরের যুগ্ম সদস্য সচিব। ছেলেটি অত্যন্ত ভালো ছেলে, কিন্তু আসলে তাদের কাছে হয়তো বিভিন্ন মিস ইনফরমেশন গেছে। ধরেন আমি একটা স্বচ্ছ ছেলে, কারণ আমার কাছে তথ্য আসলো যে রিফাত হাসান অমুক কাজগুলো করেছে, তখন স্বাভাবিকভাবে আমরা যে মনোভাব নিয়ে সংগঠনে এসেছি, যখন জানতে পারলাম যে অমুক আসলে এত কিছু করতেছে, সংগঠনের মেইন উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে মনক্ষুণ্ণ হবে। যার জায়গা থেকে হয়তো তারা পদত্যাগ করেছে, কিন্তু তারা আসলে ভালো ছেলে। তো আমাদের আসলে জুলাই অভ্যুত্থানের যে মেইন স্পিরিট ছিল, এটি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং কোনো ধরনের অন্যায়ের সাথে আমরা যাইনি, যার ফলে এখন পর্যন্ত আমরা যতটুকু পেরেছি ধরে রেখেছি। কিন্তু এটি আসলে একটি রাষ্ট্রীয় ব্যাপার এবং জাতিগত বিষয়। এখানে জুলাই আন্দোলনকে অভ্যুত্থানকে ধরে রাখতে গেলে আপনারা এখন পর্যন্ত জানেন যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আমরা দিতে চেয়েছিলাম, সেটি এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছিলাম, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমাদের 8 মাস সময় লেগে গেছে। এছাড়াও বিভিন্ন যে সংস্কারমূলক জায়গাগুলো, সংবিধান থেকে বিভিন্ন জায়গা যেগুলো সংস্কার করা দরকার, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে সরকার এখন হাত দিতে পারছে না, আওয়ামী লীগের লোকজনদেরকে পরিপূর্ণ বিচারের আওতায় আনতে পারছে না, এবং রাষ্ট্রের জাস্ট ক্ষমতাটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা যে মূল পরিবর্তনগুলো চেয়েছিলাম রাষ্ট্র কিন্তু এখন আসলে আমলারাই চালাচ্ছে, যেটা সত্য কথা। তো সেই জায়গা থেকে আসলে মূল বিষয়গুলো পরিবর্তনের জন্য আসলে একটি সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমরা রংপুর জেলা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, বৈষম্যবিরোধী থেকে যতটুকু আমাদের আয়ত্তে ছিল আমরা চেষ্টা করেছি এটিকে ধরে রাখার, কিন্তু মাঝখান থেকে আসলে বিভিন্ন বিষয় চক্রান্ত চলছে ইত্যাদি। হচ্ছে যে অহন নামে একটা ছেলে আপনারা অভাব দিয়েছেন, সে অহনও আপনাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছিল। তারপর পরশুদিনও আপনাদের বিরুদ্ধে আরেকজন অভিযোগ তুলে পদত্যাগ করেছে এবং গতকালকেও 3 জন আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগ করেছে। সবাই জানছে, কেমন জানছে? আচ্ছা ভাই যে প্রশ্নটি করেছেন, আসলে আমাদের জেলা থেকে দুইজন শুধুমাত্র জেলা থেকে পদত্যাগ করেছে, বাকিরা আসলে মহানগরের। আর প্রশ্নটা কি ছিল যে হ্যাঁ অহন ভাই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিন্তু অহন ভাই ওনাকে অব্যাহতি করা হয়। তো আর অভিযোগের বিষয়টি আসলে অভিযোগ যে কেউ দিতে পারে এবং অভিযোগ দেওয়ার মাধ্যমে মান ক্ষুণ্ণ করা হচ্ছে, কিন্তু অভিযোগের তো সত্যতা থাকতে হবে। আমরা আমাদের জায়গায় ওর কিন্তু সুযোগ ছিল, কিন্তু আর এভিডেন্স প্রয়োজন। ভাই আপনাদের প্রতি একটা ভাই রিকোয়েস্ট, আপনাদের প্রতি ভাই 16 জন, 2 জন ভাই 16, বাকিরা মহানগর, 2 জন জেলার, বাকিগুলো মহানগরের। ভাই জাতির বিবেক, সাংবাদিক ভাই সবাই একটু মনোযোগ দিতেন। একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি, আপনারা জাতির বিবেক, যখন একটা ব্যক্তি আরেকজনের নামে অভিযোগ দেয়, অভিযোগ যে কেউ যে কারো নামে দিতেই পারে। ধরলাম আমি এখানে এক ভাই আছেন, ওনার নামে কোনো একটা অভিযোগ দিলাম যে উনি আমার কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদাবাজি করেছেন, তখন নিউজটা কি হয় যে চাঁদাবাজির অভিযোগে ওনার বিরুদ্ধে, এটাই তো হয় যে 10 লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ। এখন মেইন জিনিসটা হচ্ছে যে যারা এই ধরনের কথাগুলো বলে তারা কিন্তু সরাসরি কোনো প্রমাণ নিয়ে আসে না, এবং এইটা প্রমাণ দিতে ব্যর্থ হয়, এবং পরবর্তীতে আপনারা তাদেরকে ধরেনও না যে তোমরা, কারণ মানুষের সম্মান অনেক বড় একটা জিনিস ভাই, এই সম্মানটা নিয়ে যারা সিনেমিনি খেলে, সম্মানটা নিয়ে যারা এই ধরনের কথা বলে, মিথ্যা অভিযোগ দেয়, পরবর্তীতে প্রমাণও দেয় না তারা, এদের বিরুদ্ধে আমার কাছে মনে হয় সাংবাদিক হিসাবে জাতির বিবেক যেহেতু আপনাদের স্টেপ নেওয়া উচিত, যে মিথ্যা অভিযোগ দিল অথচ তার কোনো প্রমাণ দিল না, মানুষগুলোকে সমাজে হেয় প্রতিপন্ন করলো। আমার কাছে মনে হয় জাতির বিবেক হিসাবে আপনাদেরও এই বিষয়গুলোতে পরবর্তীতে সতর্ক থাকা উচিত। এটা একটা আমার ভাই চাওয়া, এটা চাওয়া। এবং সর্বশেষ ফিনিশিং দিচ্ছে আমি মুখপাত্র, যে ঘাগট মেলা থেকে কোনো ধরনের লেনদেন হয়নি, সিটি কর্পোরেশন থেকেও লেনদেন হয়নি। আচ্ছা রংপুরে মামলা বাণিজ্য করছে, এমনকি আওয়ামী লীগের নেতাদের তার আশ্রয় রেখেছিল।
যখন আমরা তার বিরুদ্ধে যখন থানায় রাত্রে ইফতার করছি, আপনাদের সমন্বয়করা থানা 3 বার গেছে, ডিসি ক্রাইম অফিসে গেছে, এমনকি তার নামে ফেসবুকে স্ট্যাটাস বলতে এইরকম ব্যক্তির নামে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে পরের দিন যখন পেপার পত্রিকায় নিউজ হওয়ার পরে আপনারা ডিলেট করে দিলেন, তার মানে কি আপনারা তাকে কি এই যে দুর্নীতি করছে সেগুলো কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন? স্পেসিফিক কারা? মহানগর কিন্তু আমাদের আওতাভুক্ত না। আপনি ইন্ডিকেট করে বলেন তাহলে আমাদের জন্য ইন্ডিকেট না, এটা তো মহানগর আমাদের আওতাভুক্ত না। আর আমরা জানতে বিষয় হচ্ছে এখানে জেলা মহানগর সব জেলা মহানগরের কথা বলা আচ্ছা, ফেসবুকে জেলার কেউ পোস্ট করে নাই, ফেসবুকে জেলার কেউ পোস্ট করে নাই। আচ্ছা, সবাই করে না। ব্যাপারগুলো হলো কি এই ব্যাপার আচ্ছা না, একই প্ল্যাটফর্ম, ঠিক আছে। কিন্তু ধরেন যে প্ল্যাটফর্ম একই, আমরা সবাই একই, কিন্তু ধরেন যে কিছু কিছু জায়গা থাকে, সব জায়গায় আমরা আমাদের হস্তক্ষেপ করার সুযোগ থাকে না। সব জায়গায় দায় এড়ানো যায় না, না দায় এড়ানোর সুযোগ নাই। ওটা হয়েছে বাদ দাও। আচ্ছা, উত্তরটা দেন। ইয়েতে ছিল না, না, ছিল না, যে প্রমাণ থেকে দেখা ওই জায়গাটা আমরা কি আসলে গেছিলাম? না, পোস্ট করি না। এই জায়গায় আসলে এই ব্যাপারটা আমাদের অবগত না। আসলে আমরা মনে হয় থানায় যেহেতু আমরা যাই, কিন্তু ওই ব্যাপারে কি গেছিলাম, এই ব্যাপারে আসলে আমাদের কোনো সে নেই। আর ঘাগর মেলা কিংবা সিটি কর্পোরেশন থেকে কোনো ধরনের লেনদেন হয়নি। আর ত্রাণের টাকা থেকে পাঞ্জাবি দেওয়া হয়নি। আর ত্রাণের টাকার হিসাবটা তো ক্লিয়ার করেছি। আর এই ছিল আর কি সার্বিক বিষয়। আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।